আমাদের টপিক হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টার রেজিস্ট্যান্স, এটা থেকে শুরু করবো আর কি। তা এটা হচ্ছে রেজিস্ট্যান্সের সিম্বল, এইভাবে রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয়, জানো হয়তো তোমরা, আশা করি সবাই। ওহম রেজিস্ট্যান্সের ইউনিট। রেজিস্ট্যান্স হচ্ছে এক প্রকার বাধা, ঠিক আছে, যেটা কারেন্ট চলাচলকে বাধা প্রদান করে, সেটাকেই বলা হয় রেজিস্ট্যান্স। এখানে এর ভিতরে সংজ্ঞা দেওয়া আছে, আশা করা যায় সুন্দর করে কিছু সংজ্ঞা দেওয়া আছে, কি বলা আছে। বলা হচ্ছে there is an opposition to flow of charge in the system depends on the components of the circuit. Opposition of flow of charge. This opposition to flow of charge through an electric circuit called resistance. এইখান থেকে এতটুকু পর্যন্ত এটাই রেজিস্ট্যান্সের সংজ্ঞা। অপোজিশন অফ ফ্লো অফ চার্জ ইন দ্য সিস্টেম, মানে আমাদের চার্জ যে চলাচল করে বা ইলেকট্রন যে চলাচল করে তার অপোজিশনে একটা আমরা আরেকটা কিছু পেয়ে থাকি যেটা অপোজ করে তাকে চলাচলে, এটার কথা। তা এই যে অপোজ করে সেই অপোজটাকেই আমরা রেজিস্ট্যান্স বলি। বিভিন্ন বইয়ে আরো সুন্দর সুন্দর সংজ্ঞাও দেওয়া আছে, ওগুলো তোমরা দেখতে পারো, অসুবিধা নেই। আমি তোমাদেরকে আরেকটা বই নামানো হয়েছে, ওইটা দিয়ে দিব, আলেকজান্ডারের একটা বই আছে, ওইটার লিঙ্কটা দিয়ে দিব, ওইটাতেও দেখতে পারো। দেখে এগুলো নোটগুলি আর কি তোমাদের করতে হবে, যেটা সুন্দর হয় সেইভাবে নোটগুলো করতে হবে তোমাদের। এই রেজিস্ট্যান্সের সংজ্ঞাটা তোমরা ভালো করে লেখবা যে কোনো এক জায়গা থেকে। তা আমি যেটা বুঝাইলাম সেটা হচ্ছে জাস্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে কি এক প্রকার বাধা, যেটা আমাকে ইলেকট্রনের প্রবাহকে বাধা সৃষ্টি করে, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স চারটা জিনিসের উপরে ডিপেন্ড করে, রেজিস্ট্যান্স কম হবে না বেশি হবে। একটা হচ্ছে মেটেরিয়াল, কি টাইপের মেটেরিয়াল, মেটেরিয়ালটার লেন্থ মানে কতটুকু লম্বা, ক্রস সেকশনাল এরিয়া, দ্যাট মিন্স এটা যদি কন্ডাক্টর হয় এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। এটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া, এটা দেখানো হচ্ছে। লেন্থ, this is material itself, it's denoted by rho also, the material property of the material and temperature of the material. Material এর টেম্পারেচারটা কত থাকতেছে তার উপরও ডিপেন্ড করে। এরপরে আমরা এই যে একটা সূত্র আছে, এটা দিয়ে আমরা কোনো মেটেরিয়ালের রেজিস্ট্যান্স বের করতে পারবো। R is equal to rho L by A। তার রোটা বলা হচ্ছে সেন্টিমিটার ওহম পার ফিট, ঠিক আছে। অ্যাট টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস বলা হচ্ছে, তার মানে হচ্ছে কি এটার সাথে আবার টেম্পারেচারটা জড়িত। রো এর মান ভেরি করে, টেম্পারেচার বাড়লে রো এর মান বেড়ে যায়, কমলে রো এর মান কমে যায়। এল হচ্ছে লেন্থ, আর এ দিয়ে এরিয়া, এটা দিয়ে আমরা রেজিস্ট্যান্সটা বের করতে পারি যে কোনো মেটেরিয়ালের। যে কোনো মেটেরিয়ালের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তোমরা এখানে রো এর মানগুলি দেওয়া আছে বিভিন্ন রেজিস্ট্যান্স, বিভিন্ন মেটেরিয়ালের, পড়ার দরকার নেই এগুলো। এটা বলা হচ্ছে the higher the resistivity, so is called the resistivity, the greater the resistance of the conductor. রো এর ভ্যালু যত বেশি হবে রেজিস্ট্যান্সের মান তত বেশি হবে। the longer the conductor, the greater the resistance. কন্ডাক্টর যত লম্বা হবে তত বেশি রেজিস্ট্যান্স হবে। the greater the area of conductor, the less the resistance, মানে এরিয়া যত বেশি হবে রেজিস্ট্যান্স তত কমে যাবে। কারণ এরিয়া এখানে দেখো এ দিয়ে কিন্তু ডিভাইড করা হয়েছে, মানে এই রেজিস্ট্যান্সের সাথে এরিয়া হচ্ছে ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিন্স এ বাড়লে
রেজিস্ট্যান্স কমবে, এ কমলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ব্যাপার পরে এখানে একটা ম্যাথ আছে। What is the resistance of 100 feet length of copper wire with diameter at 20 degree Celsius? কপার ওয়্যারের ক্ষেত্রে আমরা রো এর ভ্যালু এটা জানি, আমাদের ওই যে উপরের পৃষ্ঠাতে দেওয়া আছে, টেবিলেই দেওয়া আছে 10.37 সিএম ওহম পার ফিট। এরিয়া বের করতে বলা হয়েছে। এরিয়াটা যদি বের করতে হয় তাহলে আমাদের এটা ইঞ্চিতে দেওয়া আছে। ইঞ্চি থেকে আবার মিলস, এটাতে আবার কনভার্ট করা হয়েছে। 0.02 = 20 মিলস। মিলসের সাথে সিএম এর একটা সম্পর্ক আছে, উপরে দেখানো হয়েছে। সার্কুলার মিলস, দিস ইজ 1 মিলস। এটা হচ্ছে গোলাকার মিলস, সার্কুলার মিলস। আর এটা হচ্ছে কি বলা যায়, ভার্টিক্যালি বা হরাইজন্টালি 1 মিল। 1 inch is equal to 1000 মিল। এটা হচ্ছে রিলেশন। আর তুমি যদি এরিয়া বের করতে চাও সার্কুলার মিলে, তাহলে ডায়ামিটার স্কোয়ার করলে, ডায়ামিটারের মিলে নিয়ে স্কোয়ার করলে তাহলে তুমি এরিয়াটা সার্কুলার মিলে পেয়ে যাবে। এটাই বলা হচ্ছে আর কি। এখানে এখানে এত ইঞ্চি কিন্তু এত মিল। এখানে মিলের ইকুয়েশনটা দেওয়া আছে 1000 মিল ইজ ইকুয়াল টু 1 ইঞ্চ। তাই এখান থেকে তাইলে আমরা এইটার সমান সমান আমরা 20 মিল পাইতে পারি। এটার সাথে 1000 গুণ করে দিবে, তাহলে যেটা হবে সেটাই হবে 20 মিল। এরিয়া সিএম যদি আমরা বের করতে যাই তাহলে এটাকে আমরা বলা হয়েছে, এটা হচ্ছে ডায়ামিটারের স্কোয়ার। ডায়ামিটার 20 মিলস, অত স্কোয়ার অত সিএম। আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তো রো এল বাই এ হইলে তাহলে আমরা এটা বসায় দাও, সবগুলি ভ্যালুই তো আমাদের জানা আছে। 100 ফিট লেন্থ, এই ফিট কাটাকাটি চলে যাবে, সিএম সিএম কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে ওহমটা। তো তাহলে 3.2টা তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এ চলে যাবে। এটাও অ্যাসাইনমেন্ট 1 এর জন্য লিখে রাখো 3.2। জি স্যার, লিখছি। 3.1 3.2 দুইটাই লিখে রাখো। ওকে। এখানে দেখানো হয়েছে আর কি, এগুলো জাস্ট জানার জন্য জেনে রাখো। আমরা যে কোনো কন্ডাক্টরে দেখবো বান্ডিল অফ কন্ডাক্টর। এতগুলো বান্ডিল অফ কন্ডাক্টর কেন থাকে? যাতে আমরা একটা সলিড কন্ডাক্টর দিলেও পারতাম, কিন্তু আমরা দেখছি যে এরিয়া যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স কমে যায়। এটা যদি একটা সলিড কন্ডাক্টর দিতাম তাহলে একটার যেই পরিমাণ এরিয়া হইতো, এগুলো ছোট 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 ভাগে বিভক্ত করে দিচ্ছে। এখন এরিয়া কিন্তু অনেক বেড়ে গেছে, প্রত্যেকটার আলাদা আলাদা এরিয়া হয়েছে। সেই এরিয়াগুলি যদি আমরা যোগ দিই তাহলে দেখা যাবে যে এটার টোটাল একটা সলিড কন্ডাক্টর হলে সেটার এরিয়া, আর এখন এই এরিয়া অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে প্রত্যেকটার আলাদা আলাদা সারফেস এরিয়া আছে, যার কারণে দেখা যায় যে এইটার এরিয়াগুলো কিন্তু প্রত্যেকটার এরিয়া যদি আমরা যোগ করি দেখা যাবে এই টোটালটার এরিয়া থেকে তখন এরিয়াটা বেড়ে যায়। যার কারণে বান্ডিল অফ কন্ডাক্টর আমরা ইউজ করে থাকি। কন্ডাক্টরকে ছোট ছোট তারে আমরা ঠিক করে তারপরে সেটাকে দিয়ে আমরা কারেন্ট করাতে চেষ্টা করি। তাতে দেখা যায় যে আমাদের রেজিস্ট্যান্সের পরিমাণ
কমে যায়। এটা কি বলা হয়েছে? ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ 100 ফিট অফ 28 কপার টেলিফোন ওয়্যার উইথ ডায়ামিটার এত ইঞ্চ। ডায়ামিটার এত ইঞ্চ, এল কত 100 ফিট থেকে সেন্টিমিটারে নিচ্ছে, ফিটকে সেন্টিমিটারে নিচ্ছে, ফিটকে প্রথমে ইঞ্চিতে নিচ্ছে, ইঞ্চিকে তারপরে আবার সেন্টিমিটারে নেওয়া হয়েছে। এইভাবে এত সেন্টিমিটার, 12 ফিটে 12 ইঞ্চিতে 1 ফিট, এত সেন্টিমিটারে 1 ইঞ্চি, এবং ডায়ামিটারটাকেও একইভাবে সেন্টিমিটারে নিয়ে নেওয়া হয়েছে, সবগুলো একই সাথে রাখা হয়েছে। এখানে কপারের রেজিস্টিভিটি ওহম সেন্টিমিটারে দেওয়া আছে। রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে 28টা কন্ডাক্টর। A is equal to pi d square by 4. এটা হচ্ছে আমাদের এরিয়ার সূত্র। Pi d square actually A is equal to pi r square. d square by 4 আমরা বলি যখন ডায়ামিটার, আর হচ্ছে রেডিয়াস, আমাদের যেহেতু ডায়ামিটার আছে, রেডিয়াস r is equal to d by 2. d by 2 হোল স্কয়ার হইলে হয় d square by 4। সেই ক্ষেত্রে পাই এর মান বসানো হয়েছে, ডি এর মান বসানো হয়েছে, ডিভাইডেড বাই 4 করলে এটা চলে আসে। এরিয়া পেয়ে গেলাম, ডি আমাদের জানা আছে, আচ্ছা ডি আমাদের লাগতেছে না, এল আমাদের জানা আছে, আর রো এর ভ্যালু এখান থেকে আমরা নিতে পারবো টেবিল থেকে। তবে তোমাদের ক্ষেত্রে রো এর ভ্যালুটা তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে। আর এই যে ভিডিও এত বসাইল তুমি এত পেয়ে যাবে। এখন বলা হচ্ছে এটাকে আমরা ইচ্ছা করলে এর আগের যে সার্কুলার মিল দিয়ে আমরা প্রকাশ করছি ওইভাবে করলেও আমরা পারতাম, রেজাল্ট একই আসবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা রেজাল্ট একই দেখতেছি। তা এটাও তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এর ইনক্লুড হবে। অ্যাসাইনমেন্ট 1 3.8 না 3.7 3.7 3.7 এখানে দেখানো হয়েছে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের সম্পর্কটা কি। টেম্পারেচার যত বাড়তেছে তত রেজিস্ট্যান্সের মানও বেড়ে যাচ্ছে। ঠিক আছে, টেম্পারেচার এখানে নেগেটিভ টেম্পারেচার দেখানো হয়েছে এবং টেম্পারেচার কমতেছে। ঠিক আছে, যদি নেগেটিভ হয় এই সাইডটা দেখানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি এই সাইডে দেখানো হয়েছে। যাই হোক, এখানে নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে যত এইদিকে যাওয়া যাবে তত টেম্পারেচার কমবে, আর এটা পজিটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট মানে যত এইদিকে যাবে তত টেম্পারেচার বাড়বে। তার মানে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি টেম্পারেচার বাড়তে থাকলে রেজিস্ট্যান্সের মান বাড়তে থাকে, আর টেম্পারেচার কমতে থাকলে রেজিস্ট্যান্সের মান কমতে থাকে। এটাই গ্রাফিক্যালি দেখানো হয়েছে। সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর এগুলো এর আগেও পড়ানো হয়েছে তোমাদের বেশ কয়েকবার, এই দুটো একটু দেখে নিবা তোমরা। এটা হচ্ছে কালার কোডিং। কালার কোডের মাধ্যমে আমরা একটা রেজিস্ট্যান্সের আমরা ওহম মিটার ইউজ না করেও আমরা একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে পারি কালার কোডের মাধ্যমে। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের গায়ে এরকম দেখবা কালার কোডিং করা আছে, কালার দেওয়া আছে, কালারের ভ্যালুগুলি এখানে দেওয়া আছে। ব্ল্যাক হচ্ছে 0, ব্রাউন 1, রেড 2, এইভাবে দেওয়া আছে। এবং এরপরে দেওয়া আছে দুইটা কালার, গোল্ড এবং সিলভার। এই গোল্ড এবং সিলভারের জন্য পার্সেন্টেজ দেওয়া আছে +-5%, +-10%।
এটা কিভাবে বের করতে হয় ওরা এখানে 3.27 যেমন এইটা থেকেই বের করতে বলা হয়েছে এই ফিগারটা দেখি কত প্রথম যে কালারটা এটা দেখা যাচ্ছে ব্রাউন কালার আর একটু বড় করে নিই এই যে একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ ফার্স্ট কালারটা কি আছে ব্রাউন ব্রাউনের ভ্যালু কত 1 এটা 1 বসানো হয়েছে সেকেন্ডটা বোঝা যাচ্ছে রেড রেড মানে 2 বসানো হয়েছে ইনটু 10 টু দি পাওয়ার এই পাওয়ারটা কত হবে সেটা ডিপেন্ড করবে 3 নাম্বার কালারটা slightly like yellow so এখানে এটা বলা হচ্ছে এটা ইয়েলো না ঠিক এটা অরেঞ্জ বেশি বড় করে বলছি এটা দেখলে দেখা যাচ্ছে এই যে অরেঞ্জ অরেঞ্জ মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 হবে তাহলে 10 টু দি পাওয়ার 3 এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু মানে এটা আমরা রেজিস্ট্যান্স 10 টু দি পাওয়ার 3 মানে কিলো 12 কিলো ওহম লিখতে পারি এখন আবার বলা আছে এরপরে আরেকটা কালার আছে গোল্ডেন একটা কালার দেওয়া আছে গোল্ডেনের বলা আছে +-5%. দিস ইজ কল্ড টলারেন্স মানে এই যে আমরা যেটা বের করলাম রেজিস্ট্যান্সের ভ্যালুটা এর থেকে 5% কম বা বেশি হতে পারে রেজিস্ট্যান্সের ভ্যালুটা হয়তো 5% বেশিও হতে পারে কিন্তু কমও হতে পারে কিন্তু এই 5% এর বেশি দিস ইজ কল্ড টলারেন্স লেভেল মানে এটা এক্সাক্ট যে 12 কিলো ওহম হবে সেটা কিন্তু না কমও হতে পারে একটু বেশিও হতে পারে কতটুকু কম হতে পারে 5% এর বেশি কম হবে না 12 কে আবার 5% এর বেশি বেশিও হবে না এটাই বোঝানো হয়েছে এই 12 কে 5% বের করা হয়েছে 5% আমরা সিম্পলি বের করতে পারি 0.005 দিয়ে যদি আমরা 12 কে গুণ দিয়ে দিই তাহলে আমাদের 5% চলে আসে এই 5% হচ্ছে 600 ওহম 600 তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে 12,000 এর সাথে 600 যোগ করে দাও 12.6 কিলো ওহম অথবা মাইনাস করলে 11.4 কিলো তাহলে রেঞ্জটা কত হবে 11.4 থেকে 12.6 এর ভিতরে তো আমরা এই কালার দেখে কোনো ইকুইপমেন্টের সাহায্য ছাড়াই আমরা রেজিস্ট্যান্সের একটা মোটামুটি একটা ভ্যালু আমরা বলতে পারি এটা এত থেকে এতর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এবং এত থেকে এতর ভিতরেই হবে এর বাইরে হবে না এটা আমরা প্র্যাকটিক্যালি হয়তো করব সামনে আমাদের ইউনিভার্সিটি যে সময় খুলে যাবে সেই সময় আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা হাতে হাতে করে দেখবো একবার কালার কোডিং এর মাধ্যমে দেখবো বেশ কয়েকটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত হয় তারপর আবার আমরা আমাদের মাল্টিমিটার আছে মাল্টিমিটার দিয়ে মেজার করে দেখবো রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি আসলে ঠিক আছে তো এইটাও তোমাদের অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত থাকবে কালার কোডিং দিস ইজ কল্ড কালার কোডিং এই 3.8 আর্টিকেল নাম্বার 3.8 কালার কোডিং এটাও তোমরা করে রাখবা এবং এই যে আমাদের ম্যাথটা রয়েছে এই ম্যাথটাও পাশাপাশি মানে স্যার কালার কোডিং ইউজ করে কিভাবে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করে আর কি? কিভাবে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করা এক্সাম্পল 3.14 এটাও করতে হবে ফিগার দেওয়া আছে এই ফিগারের সাথে বের করবে এখন আছে কন্ডাক্টেন্স ওয়ার্নার ভন সিমেন্স এটা আবিষ্কার করেন আর কি প্রথম বের করেন যার কারণে তার নামের এই শেষাংশ অনুসারে এই কন্ডাক্টেন্সের ইউনিটের নাম দেওয়া হয়েছে সিমেন্স আগেই বলছি এই ইউনিটগুলি বেশিরভাগই বিজ্ঞানীদের নামে থেকে আসছে যে বের করছে তাকে সম্মান দেখিয়ে তার নাম অনুযায়ী এই নামকরণগুলি করা হয়েছে কন্ডাক্টেন্স জিনিসটা কি কন্ডাক্টেন্স হচ্ছে জাস্ট আমাদের রেজিস্ট্যান্সের উল্টা বলা আছে যে by finding the reciprocal of the resistance of a material we have a measure
of how well the material conducts electricity. মানে কত ভালো সে ইলেকট্রিসিটিটাকে কন্ডাক্ট করে, কত ভালোভাবে সে ইলেকট্রিসিটিটাকে প্রবাহিত হতে সাহায্য করে। দিস ইজ কল কন্ডাক্টেন্স। আর রেজিস্ট্যান্স হচ্ছে সে কিভাবে বাধার সৃষ্টি করে, কতটুকু বাধার সৃষ্টি করে। দিস ইজ কল রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হচ্ছে ইলেকট্রনের ফ্লোতে সে কতটুকু বাধার সৃষ্টি করে, সেটাকে আমরা বলে থাকি রেজিস্ট্যান্স। আর কন্ডাক্টেন্সটা হচ্ছে যে কত ভালোভাবে, হাউ ওয়েল, মানে কত ভালোভাবে দ্য মেটেরিয়াল কন্ডাক্টস ইলেকট্রিসিটি, কত ভালোভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তাহলে দেখতে পাচ্ছি আমরা রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টেন্স দুটা অ্যাকচুয়ালি বিপরীত জিনিস, ঠিক আছে। রিসিপ্রোকাল, প্রথমে বলা হয়েছে দিস ইজ দ্য রিসিপ্রোকাল প্রপার্টিস কম্পেয়ার টু রেজিস্ট্যান্স। ওকে, রেজিস্ট্যান্সের জাস্ট উল্টা। তাই এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল জি, অ্যান্ড দ্য ইউনিট ইজ সিমেন্স। এস দ্বারা ডোনেট করা হয়, জি ইজ ইকুয়াল টু 1/r, এটা ইউনিট সিমেন্স। তাহলে 1/r হলে এটার ইকুয়েশনটা কি হবে? আর এর ইকুয়েশন জানি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এই রো এলটা নিচে এসে করবে, এটা উপরে চলে যাবে কন্ডাক্টেন্সের ক্ষেত্রে। Determine the conductance of এত ওহম এবং এত মেগা ওহম রেজিস্ট্যান্স। How the conductance level change with increase in resistance. এইটা বলা হচ্ছে যে রেজিস্ট্যান্স বাড়ার সাথে সাথে কন্ডাক্ট্যান্স লেভেলের কি হয় এটা দেখানোর জন্য বলা হয়েছে। রেজিস্ট্যান্স বাড়ার সাথে সাথে আমাদের কন্ডাক্ট্যান্স কমে যাবে, এটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি 1 ওহমে কন্ডাক্ট্যান্স হচ্ছে 1 সিমেন্স, 50 কিলো ওহমে কন্ডাক্ট্যান্স 0.02 মিলি সিমেন্স, 10 মেগার ক্ষেত্রে 0.1 মাইক্রো সিমেন্স। তার মানে কমে যাচ্ছে। 1 অবশ্যই এটা থেকে বড়, তার মানে এই সেকেন্ড ভ্যালুটা 1 থেকে ছোট। এটা আমরা বুঝতে পারতেছি যে আসলে ভ্যালুগুলি কমে যাচ্ছে, এটা যে এটার সাথে ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল কন্ডাক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স। এই তোমরা কি বুঝতেছো? হ্যাঁ জি স্যার। নিলয় বুঝাচ্ছি স্যার, বুঝতেছি স্যার। মিজুলের তো কোনো সমস্যা নাই? না স্যার, দেখতেছি স্যার, না সমস্যা স্যার, নেই। না স্যার। আচ্ছা, তোমাদের আরেকজন কোথায় নিলয়? স্যার তোমাদের ব্যাচের আরেকজন কোথায়? আমরা স্যার তিনজনই স্যার। আমরা তো তিনজনই আছি স্যার। না, ওই যে মিজুল কোথায়? মিজুল নাই? আছে তো স্যার আমি আছি মিজুল স্যার। আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল 4 জন আছে, এখানে 3 জন দেখা যায় আর কি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা একটু বাসায় দেখবা, দেখো এটা পারো কিনা। ঠিক আছে, 3.16 ম্যাথগুলি যেগুলো দেওয়া হয় এগুলিতে যদি না পারো, কোনো সমস্যা থাকে সেগুলো আবার বলবা। কিভাবে রেজিস্ট্যান্স মেজার করা হয় ওহম মিটারের দ্বারা, এটার সাথে প্যারালালি কানেক্ট করা হয়, এটা দুই প্রান্তে ধরা হয় আর কি, এই মিটারের দুইটা নব। তখন আমরা এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু দেখতে পাই। ওহমস ল, পাওয়ার এবং এনার্জি, চ্যাপ্টার 4। ওহমস ল কি বলবে? গুরুত্বপূর্ণ একটা ল। লটা কোথায়?
লটা তো খুব সুন্দর করে দেওয়া থাকে। আচ্ছা, এইখানে ল আছে দেওয়া, কিন্তু লটা একটু কমপ্লিকেটেড করে দেওয়া। আমরা ওহমস লটা অনলাইনে আমরা খুঁজি। উইকিপিডিয়াতে সুন্দর করে দেওয়া আছে। Ohm's law states that the current through a conductor between 2 points are directly proportional to the voltage across the 2 points. ঠিক আছে? তা বলা হচ্ছে যে একটা কন্ডাক্টরের ভিতরে বা একটা ক্লোজ সার্কিটের ভিতরে কারেন্ট যদি ফ্লো হয়, এই কারেন্টটা directly proportional to the voltage and inversely proportional to the resistance. এই বলা হচ্ছে যে দিস ইজ ওহমস ল। ওহমস ল স্টেট দিস, ঠিক আছে? একটা ক্লোজ সার্কিটে কারেন্ট প্রবাহিত হলে সেই কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। এবং এখানে আরেকটা জিনিস বলতেই হবে যে ইন এ কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচারটা কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে কিন্তু হবে না। কথা বোঝা গেছে? টেম্পারেচারটা আবার এখানে কনস্ট্যান্ট থাকতে হবে। এটা এখানে হয়তো লেখে নাই, কিন্তু এটা লিখতে হবে। টেম্পারেচার কনস্ট্যান্ট টেম্পারেচার। কনস্ট্যান্ট টেম্পারেচার দেখি আমরা কোথাও আছে দেখা, অবশ্যই আছে। এক একজন এক একভাবে লিখছে, কিন্তু এটা হচ্ছে মেন লটা। If the temperature is kept constant for a filament, actually Ohm's lawটা এইভাবেই লিখতে হয়। If the temperature is kept constant in a closed circuit, the current flowing through the closed circuit is directly proportional to the voltage and inversely proportional to the কি বলা হয়, inversely proportional to the resistance. This is called Ohm's law. এখানেও আছে, এখানেও ভিতরে দেওয়া আছে ওহমস লটা। pressure such as voltage in an electrical with no reaction, current is reaction to the applied voltage. This is not structural. The more pressure is equation of Ohm's law. Law states that for a fixed resistance, the greater the voltage across the resistance, the more the current, and the more the resistance for the same voltage, less the current. একই কথা বলা হয়েছে যে একটা ক্লোজ সার্কিটে যদি রেজিস্ট্যান্স ফিক্সড থাকে তাহলে the more the current, fixed resistance greater the voltage, more the current। মানে এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ফিক্স থাকে তাহলে কারেন্ট, ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বৃদ্ধি পাবে। ঠিক আছে? ভোল্টেজ যত বাড়ানো হবে কারেন্ট তত বৃদ্ধি পাবে। ঠিক অপোজিট ভাবে আমরা বলতে পারি, যদি and the more the resistance for the same voltage, less the current। রেজিস্ট্যান্সের মান যদি বেড়ে যায় বা বৃদ্ধি করি, ভোল্টেজ যদি সেম থাকে তারপরও কারেন্ট কমে যাবে। দিস ইজ কল্ড ওহমস ল। এই ওহমস লটা তোমরা একটু সুন্দরভাবে দেখো, তোমরা নোট করতে পারো কিনা কয়েক জায়গা থেকে নিয়ে। আমি আরেকটা বই দিব, ওই বইটাও একটু দেখতে হবে। আসলে এইটা করতে হবে তোমাদের, বুঝছো? তোমরা নিজেরা যদি নোট করতে পারো তাহলে দেখা যাবে যে এই লগুলি তোমাদের মনে থাকবে সারা
সবসময় মনে থাকবে, এগুলো আর মুখস্থ করতে হবে না সেক্ষেত্রে। আমরা বলে দিলে যে এখান থেকে বলে দিলাম এখান থেকে এতটুকু করো, এটা হলো মুখস্থ করবো, হয়তো পরীক্ষা পর্যন্ত মনে থাকবে, তারপরে ভুলে যাবো। কিন্তু 2-3টা বই ঘেটে যদি তোমরা নিজেরা বের করো যে খুব সুন্দর, যে স্যার এইটা তো আমার কাছে খুব ভালো লাগতেছে, এই ডেফিনেশনটা আমাকে দেখাইতে পারো, তখন কিন্তু সেটা বেশি ইফেক্টিভ হবে। তাহলে আমরা ওহমস লতে কি বুঝলাম? কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ and it's also inversely proportional to the resistance. বুঝা গেছে? In a fixed temperature, if the temperature is fixed. In a circuit, in a closed circuit, current is directly proportional to the applied voltage and inversely proportional to the resistance. If the temperature is fixed, this is called Ohm's law. এখানে দেখানো হয়েছে। This is closed circuit, মানে কোনো অংশ ওপেন নাই, ক্লোজ সার্কিট। এর ভিতর দিয়ে ভোল্টেজ আমি যত বাড়াবো, রেজিস্ট্যান্সের ভ্যালু সেম থাকলে কারেন্টের মান বেড়ে যাবে। আর যদি দেখা যায় যে ভোল্টেজ ফিক্সড আছে, রেজিস্ট্যান্সের মান বৃদ্ধি করছে, তাহলে কারেন্টের মান কমে যাবে। তাহলে এই ওহমস লটা তোমাদের কিন্তু ইসের মধ্যে অ্যাসাইনমেন্টে করলো আর কি। এটা সুন্দরভাবে তোমরা লিখবা, কে কত ভালোভাবে উপস্থাপন করতে পারে ওহমস লটা, এগুলো কিন্তু আমি দেখবো। অ্যাসাইনমেন্টের মার্কিং গুলো ওইটার উপরেই হবে। যেহেতু এখন অনলাইন বেসড আমাদের হচ্ছে, তার কারণে তোমাদেরকে একটু অনলাইনে একটু ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটি করে তারপরে যেটা ভালো হবে সেই জিনিসটা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে তুলে ধরবা। এখানে বলা হচ্ছে 9 ভোল্টের একটা ব্যাটারি, এটার সাথে 2.2 ওহম রেজিস্ট্যান্স দেওয়া আছে। কারেন্ট কত হতে পারে? এটা জাস্ট I is equal to E by R বা V by R, দুইটা দ্বারা এই ভোল্টেজ ডিনোট করে, E এবং V। ঠিক আছে, দুইটা দ্বারাই আমরা ভোল্টেজ ডিনোট করে থাকি। 4.09 এম্পিয়ার দেখানো হচ্ছে। একেবারেই সিম্পল ম্যাথ, এই তোমরা ইম্পর্টেন্ট না। Power. The term power is applied to provide an indication of how much work energy conversion can be accomplished in a specific amount of time. That is power. Power ki work done divided by time. This is work done divided by time. This is called power. The unit is watt. Watt equal to joule per second. And joule ke amra energy o bole thaki. This is 1 joule of energy. Okay. Since the energy is measured in joule and time second, power is measured in joule per second. এটা বলা হচ্ছে পাওয়ারের ডেফিনেশন P is equal to W by T. And W is denoted energy and T for time. তো পাওয়ারকে আমরা আরো বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করতে পারি। W কে আমরা Q V দ্বারা ডিনোট করতে পারি, Q into V। তাহলে আবার I is equal to আমরা জানি Q by T। এখানে যদি আমরা I এর মানটা বসায় দিই তাহলে P is equal to VI। পাওয়ারের এটা আরেকটা সূত্র, P is equal to VI, এটা খুব বেশি ব্যবহৃত হয়। পাওয়ার P is equal to VI। পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। এটা অবশ্য তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়াই আছে পাওয়ার এবং এনার্জি সম্পর্কে লেখার জন্য। P is equal to VI, VI, I is equal to আবার V by R। আমরা বলে দেবো তাহলে P is equal to V square by R। V square by R, P is equal to VI, V is equal to আবার IR, এখান থেকে I square R, P is equal to I square R। তার মানে পাওয়ারের আমরা মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা সূত্র পাইলাম আমরা পাওয়ারের। পাওয়ার আবার 1 হর্স পাওয়ার is equal to 746 ওয়াট। 1 হর্স পাওয়ার আমরা বিভিন্ন মেশিনারিতে আমরা দেখবো যে হর্স পাওয়ারটা খুব ইউজ হচ্ছে, বা আমরা বাংলাদেশে বলে ঘোড়া, 1 ঘোড়া 2 ঘোড়া মোটর, এইটা হচ্ছে হর্স পাওয়ার। আসলে হর্স পাওয়ারটা কি? হর্স পাওয়ার is equal to 746 ওয়াট। পাওয়ারের থেকে
4.6 4.8 এই ম্যাথগুলো করবো তোমরা 4.8 4.9 energy কি power into time energy is equal to P into T watt second watt joule watt second or joule আমরা জুল বলি ওয়াট আওয়ারও বলা হয় ওয়াট আওয়ার অথবা ওয়াট সেকেন্ড এনার্জি ওয়াট আওয়ার পাওয়ার ইনটু টাইম ঠিক আছে কিলো ওয়াট আওয়ার এটাকে 1000 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যায় কিলো ওয়াট আওয়ার 4.11 4.12 4.13 এই তিনটা তোমাদের অ্যাসাইনমেন্ট এই তিনটাও অ্যাসাইনমেন্ট আকারে থাকবে অ্যাসাইনমেন্ট 1 এ এই তিনটাও ইনক্লুড এবার আসে efficiency what is efficiency efficiency এটা একটা সিস্টেম বোঝানো হচ্ছে এনার্জি ইনপুট দেওয়া হয়েছে এই পরিমাণে এনার্জি ইনপুট দেওয়া হয়েছে ঠিক আছে এনার্জি আউটপুট পাইছো এতটুকু বাকি এনার্জিটুকু কি হয়েছে কিছু এনার্জি স্টোর হয়ে গেছে সিস্টেমে কিছু এনার্জি লস্ট হয়েছে তাহলে এটার এফিসিয়েন্সি কত এফিসিয়েন্সি শুধু আমি যদি সহজ বাংলায় বলি কি দিলা কি পাইলা এটার যে রেশিও আউটপুট বাই ইনপুট দিস ইজ কল্ড এফিসিয়েন্সি সকল এফিসিয়েন্সি আউটপুট বাই ইনপুট আউটপুট কত পাইলা ইনপুট কত দিচ্ছিল এই দুইটার রেশিওটাকে বলা হয় এফিসিয়েন্সি এফিসিয়েন্সি থেকে বুঝতে পারি আমরা যে এটা কতটুকু লস হয় যদি কোনো সিস্টেমের বা কোনো মেশিনের এফিসিয়েন্সি 95% হয় তাহলে তো ধরা যায় যে এটা খুব ভালো একটা মেশিন তবে কোনো মেশিনের এফিসিয়েন্সি 100% হতে পারবে না এটাও আমাদের বলা আছে এনার্জি ইনপুট ইজ ইকুয়াল টু এনার্জি আউটপুট প্লাস এনার্জি লস ইনপুটটা কি আউটপুট প্লাস এই লস্ট প্লাস স্টোরড যা আছে এগুলো সহ আমরা বলতে পারি এটা এই এনার্জি W/T দিয়ে প্রকাশ করা হয়েছে PI is equal to P output plus P loss or store efficiency দেখানো হয়েছে P output by P input power output by power এটা 100